প্রথমে আমি বলবো সুকুমার রায় কে, আবোল তাবোল কি, why is it included in the syllabus, what is nonsense verse and literature, সেইটার মধ্যে প্রসেডি এবং রেফারেন্সেস কি কি রয়েছে, হালকা করে একটু বুঝবো কিভাবে আমরা সুকুমার রায়ের ইউনিভার্সে পোস্ট হিউম্যানিজম এর অংশ দেখতে পাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে দ্য নেসেসিটি অফ ননসেন্স লিটারেচার অ্যাবাউট টপলিং হায়ারার্কি, কিভাবে সেটা সমাজের ধ্যান ধারণাকে ভেঙে দিচ্ছে ওয়াইল বিইং আ পার্ট অফ ইট, এই জিনিসগুলো নিয়ে বলবো। এবং শেষে গিয়ে বলবো ওয়াই ইজ সুকুমার রায় আ লোন ওলফ, অ্যাজ ইন সুকুমার রায় ছাড়া বাংলা সাহিত্যে ননসেন্স লিটারেচারের লেখক বলতে আমরা সেরকমভাবে আর কাউকে পাই না কেন, এবং আদার ইনস্টেন্সেস অফ ননসেন্স লিটারেচার কী কী রয়েছে, এইগুলো নিয়ে আমি মূলত কথা বলবো। কিছু ছবিও আছে, সেই ছবিগুলো আবোল তাবোলের থেকেই, সেই ছবিগুলো আমি কালক্রমে দেখাবো। তো শুরু করার আগেই বলি যে রায় পরিবার, স্টার্টিং উইথ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারা বাংলাদেশের বাসিন্দা ছিলেন, পরে তারা ওয়েস্ট বেঙ্গলে শিফট করেন। উপেন্দ্র কিশোরের অনেক সন্তানের মধ্যে একটি সুকুমার রায়, যিনি 1924 সালে মারা গেছেন, কিন্তু উনি লেখা শুরু করেন উপেন্দ্র কিশোরের যে ম্যাগাজিনটা উপেন্দ্র কিশোর স্টার্ট করেছেন, যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন, সন্দেশ। সেই সন্দেশ ছোটদের ম্যাগাজিনে সুকুমার রায় লেখা স্টার্ট করেন, এবং ইন দ্য প্রসেস অফ রাইটিং ফর সন্দেশ সুকুমার রায় ননসেন্স ক্লাব প্রতিষ্ঠা করেন কলকাতায়। প্রেসিডেন্সি তো বিশ্ববিদ্যালয় না, তখন তো কলেজ ছিল, হিন্দু কলেজ এবং তথা তার ভবিষ্যতে যেটা প্রেসিডেন্সি কলেজ হয়, সেই কলেজে উনি ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠা করেন, এবং সেই প্রতিষ্ঠার পরে উনি আবার লন্ডনে পড়তে চলে যান, যার ফলে ননসেন্স ক্লাব কিছুদিন বন্ধ ছিল ইন ওয়ান সেন্স, বাট তারপরে আস্তে আস্তে সেটা নিয়ে আরও কাজ শুরু হয়। আবোল তাবোল একটি কাব্যগ্রন্থ তো বটেই, তাছাড়াও আবোল তাবোল একটি কবিতাও বটে। আবোল তাবোলের মধ্যে আবোল তাবোল নামক দুটো কবিতা আছে, একটা শুরুতে একটা শেষে। শুরুটা আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়া, এবং শেষেরটা তো আমরা সবাই জানি। তো এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আবোল তাবোল এবং ননসেন্স লিটারেচার। আমার টপিকটা, আমার লেকচারের সিরিজের যেটা আমার টাইটেল, সেই টাইটেলটা আমি দিয়েছিলাম ননসেন্স ভার্স অ্যান্ড সুকুমার রায় অ্যান্ড আবোল তাবোল অ্যাডভেঞ্চার। কেন এই টপিকের এই টাইটেল? আবোল তাবোল অ্যাডভেঞ্চার বলতে আমরা কি বুঝি? প্রথমে আমরা দেখব যে যখন আমরা যে কোনো ধরনের সাহিত্য পড়ি, when we read any kind of literature, what is our number one aim? আমাদের প্রথম লক্ষ্য কি থাকে? আমাদের প্রথম লক্ষ্য থাকে সেখান থেকে কোনো অর্থ টেনে বের করা, এক্সট্র্যাক্ট করা, কোনো মিনিং ইন্টারপ্রেট করা। যে লিটারেচারের কোনো মিনিং নেই, কিছুদিন আগে আমার এক সিনিয়র রাজর্ষি গুপ্ত চাইপাট কলেজে ঠিক আবোল তাবোলের ওপর কথা বলতে গিয়ে একটা খুব সুন্দর ইন্ট্রোডাক্টরি কমেন্ট করেছিলেন, ননসেন্স লিটারেচার কি, সেটাকে খায় না মাথায় দেয়। আমিও ঠিক সেই কথাটাই বলতে চাই যে ননসেন্স লিটারেচার কি, এবং যে লিটারেচারের কোনো সেন্স নেই সেই লিটারেচারকে আমরা কেন প্রাধান্য দিচ্ছি, ওয়াই আর উই রিডিং ইট, এবং which is my third point, which is why is it included in our syllabus, এইটা নিয়ে আমি কিছুক্ষণ বলবো। The first reason why Abol Tabol is included in the syllabus is because of the variety it provides in literature. আমরা সাহিত্যে কবিতা বলতে কি বুঝি? আমরা সাহিত্যে কবিতা বলতে বুঝি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সিলভিয়া প্লাথ, ফিলিপ লার্কিন, বাংলায় রবীন্দ্রনাথ, জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, আরও অনেক 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 বহুমুখী প্রতিভা আমাদের বাংলা সাহিত্যে এবং ইংরেজি সাহিত্যের কবিতার জগতে এক্সিস্ট করে, এবং অবশ্যই তাদের সবার গুরু শেক্সপিয়ারকে তো আমরা বলতেই পারবো না। এই সবার কবিতার মধ্যে যে এলিমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে যে এদের সবার কবিতাই কিন্তু সিরিয়াস কবিতা, মানে এই কবিতাটা পড়তে গেলে আমাদের মানে বইয়ের প্রয়োজন হতে পারে, আমাদের কবিতাটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করার প্রয়োজন হতে পারে। উই আর রিকোয়ার্ড টু টেক দ্য পোয়েমস ভেরি ভেরি সিরিয়াসলি। However, in the case of nonsense literature,
it is not the same. ননসেন্স লিটারেচার এমন একটা জিনিস যেটাকে বুঝতে গেলে আমাদের পুরো ওয়ার্ল্ডের আন্ডারস্ট্যান্ডিংটাকে কোয়েশ্চেন করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট উইথ আ ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হুইচ সুকুমার রায় মেক্স আস আস্ক, হুইচ ইজ হু ডিসাইডস হোয়াট উইল মিন হোয়াট? কে ডিসাইড করে দিয়েছে যে এই জিনিসটার নাম বোতল এবং এই জিনিসটার নাম লাইট নয়? কে ডিসাইড করে দিয়েছে যে এই জিনিসটার নাম খাতা এবং এই জিনিসটার নাম চটি নয়? Who has decided this? If you think about it for a moment, you will realize that basically no one has decided this. All of the people of the world, not all, most of the people of the world have come together in unison and have mutually decided upon convenience that they will call a cat and not a rat or a bat or a mat or a hat. এই এক্সাম্পলটা আমি নিচ্ছি ফার্ডিনান্ড দে সসিওরের কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স থেকে, যেখান থেকে আমরা স্ট্রাকচারালিজমের ধ্যান ধারণা পাই। সেটাই আমরা পরে আসবো। আপাতত আমাদের যেটা বোঝার দরকার সেটা হচ্ছে ননসেন্স লিটারেচার এই ধ্যান ধারণাটাকে একদম নাড়িয়ে দিচ্ছে। ইটস শেকিং দ্য ভেরি base on which literature, meaning and the entire world system is based. And it is because of this very reason that nonsense literature like that of Sukumar Roy has to be included in our syllabus. এইটা আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করছে যে আশেপাশে যে যেটা বলছে সেটাই কি ঠিক, নাকি আমাদের সেটাকে প্রশ্ন করা উচিত? যখন সুকুমার রায় মনে করে নাও লক্ষণের শক্তিশালের মতো নাটক লিখছে, তখন কিন্তু সেই নাটকে রামায়ণের মতো একটা মহাকাব্যের চরিত্রদেরকে তিনি এসেনশিয়ালি কি করছেন? তিনি তাদেরকে অ্যানথ্রোপোসেন্ট্রিক করছেন, মানে হি ইজ অ্যাট্রিবিউটিং হিউম্যান কোয়ালিটিজ টু নন হিউম্যান ক্যারেক্টার্স। অবভিয়াসলি রাম, লক্ষণ, রাবণ, সীতা, বিভীষণ, কুম্ভকর্ণ এরা তো কেউই মানুষ পারসে নয়, এরা আইদার ভগবানের ইনকার্নেশন অর এরা রাক্ষস। সুতরাং এরা হিউম্যান নয়, এরা পোস্ট হিউম্যানও নয়, এরা বেসিক্যালি নট হিউম্যান। পোস্ট হিউম্যান বলতে পারি আমরা, সেটাতে পরে আসছি। বাট এই যে এলিমেন্ট অফ দ্য পিপল অর দ্য ক্যারেক্টার্স হু আর নট হিউম্যান, এদেরকে হিউম্যানিস্টিক ক্যারেক্টারিস্টিক্স দেওয়াটাই হচ্ছে সুকুমার রায়ের ইউনিক এলিমেন্ট, যেটা উনি 20th সেঞ্চুরির শুরুতে করেছেন। প্রথমে আমাদের বুঝতে হবে যে পোস্ট হিউম্যানিজম অ্যাজ অ্যান আইডিয়া উইচ অ্যাট্রিবিউটস হিউম্যানিস্টিক ক্যারেক্টারিস্টিক্স টু নন হিউম্যান বিইংস হ্যাজ ইভলভড ইন দ্য লাস্ট 20-30 ইয়ার্স। সুকুমার রায় যখন লিখছিলেন তখন পোস্ট হিউম্যানিজম শব্দটাও হয়তো আবিষ্কার হয়নি, হয়েও থাকতে পারে, বাট থিওরিটা ডেফিনেটলি আবিষ্কার হয়নি। সুতরাং প্রায় আজ থেকে 100 বছর আগে যখন সুকুমার রায় আবোল তাবোল লিখছেন, আবোল তাবোলের কবিতাগুলো 1915 থেকে 1923 অব্দি লেখা হয়েছে, আর আফটার উইচ ইট ওয়াজ পাবলিশড বাই ইউ রে অ্যান্ড সান্স, উপেন্দ্র কিশোর রে অ্যান্ড সান্স, তাদের নিজেদের পাবলিশিং হাউস ছিল। সেই পাবলিশিং হাউস থেকে 1923 সালে আবোল তাবোল বই আকারে বেরোয়, যার 1 বছর পরে সুকুমার রায়ের মৃত্যু হয়ে যায়। কিন্তু এই বইয়ের যে কবিতাগুলো রয়েছে এগুলো নট অনলি দে আর ননসেন্সিক্যাল ইন নেচার, বাট দে অলসো কমেন্ট অন দ্য ইভেন্টস উইচ হ্যাভ হ্যাপেন্ড ডিউরিং দিজ 8 ইয়ার্স। সেই ইভেন্টগুলো কী কী সেই তর্কে আমরা যাব না। ইজিলি তোমরা উইকিপিডিয়ায় যদি আবোল তাবোল খোলো, উইকিপিডিয়ার একদম প্রথম পাতাতেই ডান দিকে একটা ছবি দেওয়া আছে। যেই জিনিস ইন্টারনেটে রয়েছে সেই জিনিস বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। তো ওইখানে ইংলিশ টাইটেল এবং সেই টাইটেলের অ্যাগেনস্টে সেই কবিতাটা কোন কন্টেম্পোরারি ইভেন্টকে ইঙ্গিত করে লেখা হয়েছে সেইটার একটা পুরো পরিষ্কার চার্ট তোমরা পেয়ে যাবে বা আপনারা পেয়ে যাবেন উইকিপিডিয়াতে। সেই উইকিপিডিয়ার চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো অ্যাকচুয়ালি কোনো ইভেন্টকে মনে করে লেখা বা কোনো কন্টেম্পোরারি ইস্যুকে অ্যাড্রেস করে লেখা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আমরা 100 বছর পরে এসে জিনিসটাকে পড়ছি তখন কিন্তু আমরা ভুলে গেছি যে এটা কোন কন্টেম্পোরারি ইস্যুকে নিয়ে অ্যাড্রেস করে লেখা। এটাই হচ্ছে একটা পিসের টাইমলেসনেসের কোয়ালিটি, a thing which remains relevant
even after the contemporary event for which it was written has passed away or is no longer relevant. মনে করে দেখো, যদি আমরা এখন ডান্সিয়ার্ড পড়ি, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ডান্সিয়ার্ড পড়েছো নিজেদের কোর্সের সিলেবাসের মধ্যে। ডান্সিয়ার্ড যদি আমরা পড়ি, তাহলে কি আমরা ওই রাইভালরিটা বাদ দিয়ে পড়তে পারবো না। বা ডান্সিয়ার্ড ছেড়ে দাও, যদি আমরা ম্যাকবেথও পড়ি, তাহলে কি আমরা জেমস দ্য ফার্স্টের সেই অ্যানসেস্টার ম্যাকবেথের কথা বাদ দিয়ে পড়তে পারবো না তো, রাইট? আমাদের হলিনশেডের ব্যাপারে পড়তেই হবে যে ডান্সিয়ার্ডে কাকে ডান্সিয়ার্ড বলা হয়েছে এবং সেটার সাথে ম্যাকফ্লেকনোর কী সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের জানতেই হবে। কিন্তু যখন আমরা পড়ছি হাঁস ছিল সজারু ব্যাকরণ মানে না, হয়ে গেল হাঁস জারু কেমন এটা জানি না, তখন আমরা বুঝতে পারছি যে এই গোটা জিনিসটাই একটা অ্যাবসার্ড ব্যাপার। তোমাদের মধ্যে অনেকেই, যারা যদি কেউ এখানে থার্ড ইয়ারের থেকে থাকো, হ্যাঁ, বা যদি কেউ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পুরোটা যাদের জানা আছে, তারা বুঝবে থিয়েটার অফ দি অ্যাবসার্ড যখন 20th সেঞ্চুরিতে আসছে, সেটা কিন্তু 1950s and 60s স্টার্টিং ফ্রম সেন্ট্রাল ইউরোপ আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। ফ্রান্স, জার্মানি, বসনিয়া থেকে আস্তে আস্তে ইংল্যান্ডে আসছে। কিন্তু এই থিয়েটার অফ দি অ্যাবসার্ড আসার 20-30 বছর আগে কিন্তু সুকুমার রায় এসে একটি অ্যাবসার্ড সাহিত্যের একটি সূচনা করে গেছেন। তার লেখা লক্ষণের শক্তিশাল, কিন্তু আমরা ইজিলি একটা অ্যাবসার্ড নাটক হিসেবে দেখতে পারি যদি আমরা সেটাকে একটা রিটেলিং অফ রামায়ণ হিসেবে ধরি। সিমিলারলি তার লেখা আবল তাবলকে যদি আমরা ধরি, তাহলে তার ইনক্লুশন অফ আবল তাবল ইন দ্য সিলেবাস অফ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস ইন দ্য CBCS system can be justified if we take into consideration the fact that it not only showcases the genius of Sukumar Rai, or that it showcases the way in which you can satirize society without mentioning any people at all, but it also makes us question what are we doing with language. আমরা যদি ল্যাঙ্গুয়েজকে ইউজ করে সেই জিনিসটাই করি যেইটা আমাকে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর বলে দিয়েছে, বা আমরা যদি সাহিত্যকে ইউজ করে সেই কাজটাই করি যেই কাজটা সাহিত্য ইজ সাপোজড টু ডু, তাহলে আমরা আর কোথায় আলাদা? Where are we different? সুকুমার রায় কিন্তু এই জন্যই একটা visionary. This is why Sukumar Rai was such a visionary, because he did something extraordinary. He did something which was out of the box. এইটা তো হলো। এইবার আমরা আসবো হোয়াট ইজ ননসেন্স লিটারেচার। এইটা কি সত্যি যে ধরো আবল তাবল আমরা সবাই মূলত বাংলাতেই পড়েছি, যদিও এটার বেশ একটা ভালো ট্রান্সলেশন সুকান্ত চৌধুরী করেছেন। সত্যজিৎ রায় নিজেও কিছু ননসেন্স লিটারেচার অফ সুকুমার রায় ট্রান্সলেট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে এক জায়গায় উনি বলেন যে আই অ্যাম আনএবল টু ডু দিস, it will not be done justice if translated in English. এটা কোট নয়, এটা ভার্বেটিম নয়, এটা এসেন্স অফ হোয়াট হি সেড। বাট এটা বলেছিলেন সত্যজিৎ রায়। 3 Rays বলে যে বইটা আছে রিসেন্টলি, যেটা ঋদ্ধি গোস্বামীর এডিট করা পেঙ্গুইন রে লাইব্রেরির প্রথম বই, যেটা সেই বইয়ের শুরুর দিকে এটা বলা আছে যে এরকম একটা কমেন্ট সত্যজিৎ রায় করেছিলেন। এইবার তাহলে আমাদের প্রশ্ন আসছে যে এটা কেন আনট্রান্সলেটেবল, বা কেন এটাকে ট্রান্সলেট করা যাচ্ছে না? এমন তো নয় যে এখানে যে শব্দগুলো লেখা হয়েছে বা যে ভাষাটা ইউজ করা হয়েছে সেই ভাষাটা খুব শক্ত বা শব্দগুলো খুব জটিল, সেই শব্দগুলোর ট্রান্সলেশন আমাদের কাছে নেই, এমন তো নয়। হাঁস জানি, ছিল জানি, সজারু জানি, ব্যাকরণ জানি, মানি না জানি, প্রত্যেকটা শব্দেরই ইংরেজি আমরা সবাই জানি। তাহলে এই জিনিসটাকে ট্রান্সলেট করতে কেন আমাদের অসুবিধা হচ্ছে? কেন আমাদের মনে হচ্ছে যে এই জিনিসটা আমরা ট্রান্সলেট করতে পারবো না? কেন সুকান্ত চৌধুরী ট্রান্সলেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ে বলছেন যে তার করা ট্রান্সলেশনগুলোর মধ্যে আবল তাবলের ট্রান্সলেশনটা নিয়ে উনি অতটাও খুশি নন? কেন এগুলো হচ্ছে? তার কারণ হচ্ছে যে জিনিসটা এসেনশিয়ালি বেঙ্গলি ইন নেচার। আবল তাবল কবিতা সমগ্র, আবল তাবলে যে কটা রেফারেন্স দেওয়া হয়েছে, আবল তাবলে যেভাবে প্রসেডি সাজানো হয়েছে, যেভাবে রেফারেন্স সাজানো হয়েছে, যেভাবে লাইন স্ট্রাকচার করা হয়েছে, যেই চরিত্রগুলোর নাম বলা হয়েছে, যেই ক্যারেক্টারগুলো ইনক্লুড করা হয়েছে, সবগুলোই কুইন্টেসেনশিয়ালি বাঙালি, ভেতো বাঙালি। সেই ভেতো বাঙালি দুপুরবেলা খাওয়ার পরে শুয়ে পড়ে, এবং যার ফলে তার একটা ছোট্ট ভুঁড়ি হয়, এবং সেই ভুঁড়িটা থেকে আমাদের মনে পড়ে কুমড়ো পটাশের কথা। আমি কিন্তু কাউকে বডি শেম করছি না, আমি বলছি যে
এই রকম একটা অ্যানালজি থেকেই কিন্তু সুকুমার রায় বানিয়েছেন এই কবিতাগুলো। যখন সুকুমার রায় লিখেছিলেন তখনও কিন্তু এই বডি শেমিং এর কনসেপ্টটা পপুলারাইজ হয়নি। আমি কিন্তু কাউকে বডি শেম করছি না, আমি বলতে চাইছি এটা যে এইভাবেই আস্তে আস্তে আমাদের জিনিসগুলো চলছে। মনে করে দেখো, একটা কবিতার প্রথম লাইন আসে, প্যাঁচা কয় প্যাঁচানি খাসা তোর চেঁচানি। এই লাইনটা দিয়ে কত মিম আমরা দেখেছি। পার্লামেন্টে ঝগড়া বলো, বিরোধী পক্ষের সাথে সরকারের ঝামেলা বলো, যে কোনো টাইপের ঝগড়া, এমইউএন, হ্যাঁ, ইউনিসেফ, ইউএনও, যে কোনো টাইপের ঝগড়া যদি হয়, ঝগড়ার ওপরে যদি তুমি এই লাইনটা বসিয়ে দাও, ইট ফিটস পারফেক্টলি। কিন্তু তুমি যদি এই লাইনটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট দিস লাইন ইনটু ইংলিশ, ইউ উইল ফেস আ সি অফ প্রবলেমস, বিকজ what will you translate চেঁচানি as? Shouting? It just doesn't carry that essence, right? Bawling, even bawling is closer to crying. So, or if you remember that poem, this is a very simple poem called গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটা বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। Think about this, all the words are known to us, but if you translate the word bamo as sickness or illness, then it doesn't just carry the same flavor. Bamo has an air of sarcasm, an air of irony, inherently intrinsically attached to it. Irony এবং স্যাটায়ার ওটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেইটার জন্যই কিন্তু আমাদের এই জিনিসগুলোকে ট্রান্সলেট করতে অসুবিধা হচ্ছে। সেইটার জন্যই কিন্তু এই জিনিসটাকে ট্রান্সলেট করা এত ডিফিকাল্ট, এবং সেটার জন্য এটা এতগুলো ট্রান্সলেশন এক্সিস্ট করে ইন্টারনেটে। সুকান্ত চৌধুরী ছাড়াও আরও দুজন এটা ট্রান্সলেট করেছে, তাদের নামটা আমার ঠিক মনে নেই, বাট আরও দুজন ট্রান্সলেট করেছে এই আবোল তাবোলের ননসেন্স ভার্সগুলো। দেয়ারফোর এইবারে আমরা আসবো প্রসডিতে। প্রসেসটা করো প্লিজ। বোম্বাগড়ের রাজা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতামা খায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছানাতে শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পড়ে? এমন কেন ঘটছে তা কেউ বলতে পারে? নোটিস হাউ প্রত্যেকটা লাইনে নাম্বার অফ ফিট এবং দ্য প্রসডি ইজ দ্য সেম। জিনিসটাকে যখন আমরা ট্রান্সলেট করতে যাবো তখন কিন্তু আমরা এটা পারবো না করতে, কারণ সেম জিনিসটাকে ইংলিশে লিখতে গেলে নাম্বার অফ ওয়ার্ডস, নাম্বার অফ সিলেবলস, ডিস্ট্রিবিউশন অফ ফিট, এগুলো সব চেনে বদলে যাবে। তোমরা নিশ্চয়ই রেটরিক অ্যান্ড প্রসডি পড়েছো, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। বাট এত কিছু নিয়ে যখন আমরা যাব তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই সমস্ত কিছুর জন্যই ননসেন্স লিটারেচার ইম্পর্টেন্ট, এবং সিমিলার রিজনসের জন্যই হচ্ছে ননসেন্স লিটারেচার আনট্রান্সলেটেবল পার সে। এই আনট্রান্সলেটেবিলিটির এলিমেন্ট থেকে আমরা যাব হচ্ছে টু দ্য এলিমেন্ট অফ পোস্ট হিউম্যান। ট্রানজিশনটা বোঝানোর জন্য বলি, দেখো আবোল তাবোলের প্রথম যে তোমার কবিতা, সেটা হচ্ছে ওই আয়রে ভোলা খেয়াল খোলা। সেইটাতে কিন্তু আমরা দেখছি যে সেই কবিতাটাতে আমাদের পরিচয় হচ্ছে সমস্ত মানুষের সাথে, কিন্তু সেই মানুষদের ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আমাদের একটু সন্দেহ হচ্ছে। তারপরেই আমরা চলে আসছি সেকেন্ড কবিতায় খিচুড়ি। খিচুড়িতে কিন্তু আমাদের সমস্ত পরিচয় হচ্ছে কিছু আজগুবি অ্যাবসার্ড জানোয়ারদের সাথে, যে জানোয়ারগুলো অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি এক্সিস্ট করে না। বাট আমি জানি না, বাট in the recent past, at least in the last 20-30 years, animal hybridity kintu has become a thing. I'm sure all of you know or have heard about the liger, which is a fusion between the lion and the tiger. সেইটা যদি হয়ে থাকতে পারে at the beginning of the 21st century, তাহলে কেন
আমরা হাঁস আর সজারুকে কম্বাইন করতে পারবো না? যদি আমরা 2 থেকে 3 রকম আম উইচ বিলং টু 2 to 3 ডিফারেন্ট স্পিসিস সেগুলোকে মিশিয়ে যদি একটা আইডিয়াল টাইপের আম বানাতে পারি, তাহলে আমরা কেন সিংহের সাথে হরিণকে মেলাতে পারবো না? মেবি ইন 100 ইয়ার্স অফ টাইম সুকুমার রায় যেই অ্যানিমাল হাইব্রিডগুলোর কথা বলেছেন, সেই অ্যানিমাল হাইব্রিডগুলো হয়তো 1 থেকে 200 বছর পরে আমাদের পৃথিবীতে অ্যাকচুয়ালি বসবাস করবে। হু নোস? সুকুমার রায় কিন্তু যথেষ্ট ফিউচারিস্টিক ছিলেন। ভেবে দেখো, উনি কিন্তু একটা কবিতায় বলেছেন যে চোর ধরতে বসে আছে একজন, কিন্তু সেই চোরের কোনো দেখা নেই। আমি এটা নিয়ে কোনো রকম পলিটিক্যাল মন্তব্যে যাব না, কিন্তু অল অফ আস নো what this could be a reference to in our present day scenario, do we not? So what is so nonsense or absurd about the poetry of সুকুমার রায়? প্রথমে আমরা বলবো কন্টেন্ট নিয়ে, যে সুকুমার রায়ের কন্টেন্ট যেটা উনি বলছেন কবিতাটাতে, যে হাঁচলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, ওইখানে হাঁচি দিলে 21 টাকা ফাইন হয়, উইচ ইজ অ্যাবসার্ড, রাইট? ইজ ইট? তো আমাদের দেশে কেউ একটা জোক করলে তাকে জেলে পুরে দেওয়া হয়, সুতরাং হাঁচলে 21 টাকা ফাইন কি অতটাও অ্যাবসার্ড শোনাচ্ছে আমাদের? ইটস ফর ইউ টু ডিসাইড। তারপরে হচ্ছে ক্রিচার্স। সুকুমার রায়ের পুরো উভরতে আমাদের পোস্ট হিউম্যান চরিত্র ভর্তি। তাদের মধ্যে কিছুকে আমরা এবার দেখে নেব। এরা হচ্ছে খিচুড়ির চরিত্র। খিচুড়িতে আমরা এদেরকে দেখতে পাই। এদের দেখে আমাদের প্রথমে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ইটস আ লিটল টু গুড টু বি ট্রু অর আ লিটল টু অ্যাবসার্ড টু বিলিভ? একদমই তাই। এই যে অ্যানিমালগুলো, এগুলো হাইব্রিড শুধু নয়, এগুলো অ্যাবসার্ড হাইব্রিড। এই হাইব্রিডগুলো পসিবল না বায়োলজিক্যালি স্পিকিং, কারণ এরা ডিফারেন্ট জিনাস, ডিফারেন্ট ফ্যামিলি, এই সবগুলো থেকে বিলং করে। যদি অনেকেই এখানে বায়োলজি পড়েছে তারা জানে যে কিংডম থেকে শুরু করে স্পিসিস অবধি যে ডিফারেন্ট স্ট্র্যাটাগুলো আছে, সেই ডিফারেন্ট স্ট্র্যাটাতে এরা সবাই আলাদা আলাদা জায়গায় বিলং করে। এদের শুধু একটাই কমন এলিমেন্ট, যে এরা সবাই অ্যানিমাল কিংডমে বিলং করে। এবং যেহেতু এরা অ্যানিমাল কিংডমে বিলং করে, কিন্তু এদের মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি অনেক ডিফারেন্স। ধরো এই হাতিমির কথাটাই ধরা যাক। হাতিমির ব্যাপারে সুকুমার রায় কি বলছেন? হাতিমির দশা দেখো, তিমি বলে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। ভাবো এটা কাদের রেফারেন্স হতে পারে? এইটা রেফারেন্স হতে পারে যে কোনো ধরনের কোয়ালিশন গভর্নমেন্টের। এইটা রেফারেন্স হতে পারে যে কোনো ধরনের রিলেশনশিপের, বন্ধুত্বের রিলেশনশিপের, প্রেমের রিলেশনশিপের, যেখানে একজনের সাথে আরেকজনের বনিবনা হচ্ছে না। এ বলছে এদিক যাই, সে বলছে সেদিক যাই। তারপরে দেখো, সিংহের শিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। সো আমার মধ্যে যেটা নেই সেইটা আমি তোমার মধ্যে পাবো, তুমি আমাকে কিছু একটা দেবে, আমি তোমাকে কিছু একটা দেবো, সেইটার সঙ্গে আমরা একটা মিউচুয়ালি সিম্বায়োটিক রিলেশনশিপে আমরা থাকবো। ভালো করে দেখো যে এই খিচুড়ি কবিতাটাতে কিন্তু কারুর কোনো কমপ্লেন নেই, রাদার কমপ্লেন একমাত্র গরুর। গরু বলে আমারেও ধরিল কি ও রোগে, মোর পিছে ভাগে কেন হতভাগা মোরগে। সো আফটার দ্যাট উই সি যে গরুর সাথে মোরগের যে মিলন হচ্ছে, সেই মিলনটা কবিতাটাতে ডাইরেক্টলি বলা নেই, বাট সেই মিলনটা ঘটছে অ্যাকচুয়ালি, কারণ ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই মিলনগুলো থেকে কি বোঝা যায়? যেমন ধরো গরুর শুধু মাথাটা রয়েছে এবং মুরগির বাকি শরীরটা রয়েছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সেটা থেকে কী বোঝা যায় যে গরুর মাথাটা বেটার, কারণ ওটাতে শিং আছে, অফেন্সিভ সেটা। মুরগির বাকিটা বেটার, কারণ মুরগি ডিম পাড়ে। তো তোমার বেস্ট প্লাস আমার বেস্ট দুইয়ে মিলে আমরা এগিয়ে যাব। একটা হ্যাপি ইউনিয়ন সুকুমার রায় কিন্তু পোর্ট্রে করতে চেয়েছেন। সেটা পোর্ট্রে করার জন্য উনি অ্যাবসার্ড কিছুর হেল্প নিচ্ছেন। নাথিং রং উইথ দ্যাট, রাইট? এইবারে আমরা আসবো কুমড়ো পটাশে। কুমড়ো পটাশের ব্যাপারে তোমরা সবাই জানো। কুমড়ো পটাশ ইজ আ পোয়েম অফ ওয়ার্নিং। এখানে সুকুমার রায়ের আবল তাবলে ভর্তি এরকম চরিত্র। আমি সবগুলো নিয়ে বলার তো সময় নেই, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে।
বেশিক্ষণ বললে তোমরাও বোর হবে, আর there will be nothing left for you to do after the class or after the talk. বাট বেসিক্যালি কুমড়ো পটাশকে দেখে আমাদের কি মনে হয়? কুমড়ো পটাশকে দেখে আমাদের মনে হয় যে এইটা একটা সার্কাস্টিক অর স্যাটারিক্যাল টেক অন পিপল হু আর টু ফ্যাট টু রোম অ্যারাউন্ড। সুকুমার রায় কিন্তু বডি পজিটিভিটির একটা হিন্ট দিয়ে গেছেন এখানে বাই বিইং আউটরাইটলি অ্যাগেনস্ট ইট। মানে ধরো আমি কিছু একটা চাই, সেটার বিরুদ্ধে আমি কিছু বললাম, তখন সেটা রিভার্স সাইকোলজি ইউজ করে এখানে কিন্তু কুমড়ো পটাশটাকে ইউজ করে উনি বোঝাতে চেয়েছেন যে কুমড়ো পটাশ যদি হাঁটে বা নাচে তখন আস্তাবলের ধারে কাছে যাওয়া যাবে না ইত্যাদি প্রভৃতি এইসব কথাগুলো বলে কিন্তু উনি এটাই বোঝাতে চান যে কুমড়ো পটাশ ইজ সামওয়ান হুম ইউ উড লাইক টু অ্যাভয়েড। অলসো কুমড়ো পটাশের চেহারাটা দেখো বেশ একটা বাতাবি লেবুর মতো, পাগুলো কিন্তু অ্যামফিবিয়ানের মতো, পাগুলো কিন্তু মাটিতে চলা জন্তু জানোয়ারের মতো নয়, হাতগুলোও কিন্তু নয়, হাতগুলোও কিন্তু ফিনের মতো। সুতরাং আর মুখটা অনেকটা ওয়ালরাসের মতো। সুতরাং কুমড়ো পটাশকে কি আমরা বলতে পারি যে একটা ওয়ালরাসেরই ওভার এক্সাজারেশন? সেই এক্সাজারেশনের প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেইখান থেকে কিন্তু কুমড়ো পটাশ একটা বেশ ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রটা কে বলতে পারবে? এইটা সেই চরিত্র যেটা আমরা ইউজ করি অনেক সময় লোককে খেপাতে, বা মেধাশ্রী বলছে হুকোমুকো হ্যাংলা, অবশ্যই দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এটা হুকোমুকো হ্যাংলা, বাড়িদার বাংলা, মুখে তার হাসি নেই, দেখেছ? মুখটা খেয়াল করে দেখুন বা দেখো তোমরা, হুকোমুকো হ্যাংলার কিন্তু লেজের সংখ্যা 2টো। হ্যাঁ, বিপ্রদা বলছে ওয়ালরাস ইজ ইকুয়াল টু সিন্ধু ঘটক। আমি লালমোহন গাঙ্গুলি হলে বলতাম ওয়ালরাস ইজ ইকুয়াল টু জলহস্তি, বাট যেহেতু আমি নই সেহেতু আমি তোমার সাথে সহমত বিপ্রদা। তো এটা হুকুমুকু হ্যাংলা। The salient feature which we have to keep in mind while looking at হুকুমুকু হ্যাংলা is the way in which he is named. হ্যাঁ, হুকোমুখো হ্যাংলা, হুকোর মুখে যে হ্যাংলা হয়ে বসে থাকে, someone who is smoking a hookah and is waiting in anticipation। হ্যাংলা শব্দটা কিন্তু আমরা সাধারণত খাবারের কনটেক্সটে ইউজ করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু তার গোমড়া মুখ নিয়েই কথা বলা হয়েছে। কেন সে হাসি না, কেন তার মুখে হাসি নেই, হ্যাঁ, তার কি সমস্যা, সেই কথাগুলোই বলা হয়েছে। খাবার নিয়ে আমার অতটাও মনে পড়ছে না এই মুহূর্তে, বাট খাবার নিয়ে অতটাও কিন্তু কিছু বলা হয়নি। এখান থেকে তার নাকটা অত্যাধিক পরিমাণে লম্বা, তার কানগুলো অনেকটা বাঁটুলের লম্বকরণের মতো, সে দেখতে বাঁদরের মতো কিন্তু তার মুখটা অনেকটা হ্যারি পটারের গবলিনের মতো। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে একটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার। আমার মনে আছে আমি যখন হ্যারি পটারের প্রথম ডবিকে দেখেছিলাম, বা যখন প্রথম ডেথলি হ্যালোসে ওই ছোটো এলফটাকে দেখেছিলাম যার নামটা ভুলে গেছি, গবলিনটাকে দেখেছিলাম যার নামটা ভুলে গেছি, তাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছিল ক্রিচার। ইয়েস, থ্যাংক ইউ শুভায়ন। ক্রিচারকে দেখে আমার প্রথমেই মনে হয়েছিল যে এ তো হুকোমুকো হ্যাংলার মতো দেখতে একে। পরে আমি জানতে পারি যে দুটোর সঙ্গে কোনো সম্পর্ক এখনো পর্যন্ত এস্টাবলিশ করা যায়নি, কিন্তু তোমরা যারা হ্যারি পটার দেখেছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে এই মুখটার সাথে, যে এটা অনেকটাই ওই গবলিনগুলোর মতো দেখতে এটাকে। বা যারা ক্রিস্টিয়ানো রসেটির গবলিন মার্কেটের ওপরের প্রচ্ছদটা দেখেছো তারাও রিলেট করতে পারবে। ক্রিস্টিয়ানো রসেটি সুকুমার রায়ের আগেকার এবং জে কে রোলিং সুকুমার রায়ের পরে, সুতরাং অ্যাবসার্ড চরিত্ররা কিন্তু সব জায়গাতেই রয়েছে, সেটাই আমি বলতে চাই। তো এটা কিন্তু আমাদের অনেকটাই গবলিনদের কথা মনে করায়। যদি আমরা হ্যারি পটার মনে করি বা দ্য জেনারিক কনসেপ্ট অফ গবলিন যদি আমরা দেখি, গবলিনরা কিন্তু স্টোরার্স অফ মানি অ্যান্ড স্টিলার্স অফ মানি। সো দ্য ওয়ান্স হু আর ওয়েটিং ফর ওয়েলথ, হ্যাংলাভাবে যে পয়সার দিকে তাকিয়েছে, সেটা কিন্তু ইট মাইট বি অ্যান ইন্ডাইটমেন্ট অ্যাগেনস্ট দ্যাট সেকশন অফ সোসাইটি, অ্যাগেনস্ট দ্য আপার ক্লাস অফ দ্য সোসাইটি, দ্য নুভো রিচ, মানে যারা নতুন নতুন বড় লোক হয়েছে। মনে রাখতে হবে 20th সেঞ্চুরির শুরুর দিকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ইন্ডিয়ান
ইন্ডিয়ান আর্মি তখন পরে পরে হবে আরও। হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধী, নেহেরু সবাই মিলে তখন কিন্তু ব্রিটিশ রাজের বিরুদ্ধে একদম সরব, সাইমন গো ব্যাক ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু হয়েছে। এবং তার ফলে প্রচুর লোক অনেক বড় লোক হয়ে গেছে, বোথ যারা ব্রিটিশদের লুট করেছিল ইন দ্য 1857 সিপাহি মিউটিনি অ্যান্ড বোথ পিপল হু হ্যাভ সাইডেড ফর দ্য ব্রিটিশ। নাম বললাম না, কেউ এমন একজন আছে যার নামে আন্দামান এয়ারপোর্ট, তাদের মতো কেউ কেউ কিন্তু পরে গিয়ে প্রচুর বড় লোক হয়ে গেছিলো। তো তাদেরকে হিন্ট করে কিন্তু এই কবিতাটা লেখা হতেই পারে। সেই ইন্টারপ্রিটেশনগুলো তোমরা করবে ভবিষ্যতে, যখন তোমরা এগুলো নিয়ে পেপার লিখবে বা আরও রিসার্চ করবে ভবিষ্যতে, কাকে হিন্ট করে এই কবিতাটা লেখা হয়েছে সেটা কিন্তু মাইট বি আ ভেরি ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ আন্ডারস্ট্যান্ডিং সুকুমার রায় অর আবল তাবল ফর দ্যাট ম্যাটার। এই কবিতাটা আমার প্রিয়তম কবিতাগুলোর মধ্যে একটা। এটা ভয় পেও নার অ্যাননিমাস প্রোটাগনিস্ট। ভয় পেও না তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না। আরও অনেক লাইন আছে এটাতে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আবল তাবলের প্রায় সমস্ত কবিতায় মুখস্থ ছিল, যার জন্য আমি টেক্সটটা খুলে বসিনি আজকে। সেটা ভুল করেছি আমি বুঝতে পারছি, কিন্তু এই যে ভয় পেও নার এই চরিত্রটা দেখো কতটা সার্কাজম একটা মানুষের থাকলে সে এইরকম ভয়ঙ্কর একটা চরিত্র আঁকতে পারে। একে বলতে পারে ভয় পেও না একে দেখে। ইটস লাইক সেইং, হ্যাঁ পেট্রোলের দাম বেড়েছে, দাও, অসুবিধা কি আছে, এরকম তোমার যে ভারত একটা গরিব দেশ, ঠিক সেই রকমই ব্যাপারটা অনেকটা। তো হাতে মুগুর আছে তার, চোখগুলো তার এরকম গোল গোল, মাথায় তার 3টে শিং, কিন্তু ঘাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মনে করে দেখো ঈশপের গল্পে এরকমই একটা ইনস্ট্যান্স কিন্তু ছিল, যখন একটা উন্ডেড বাঘ বা সিংহ একটা কেভের মধ্যে লুকিয়েছিল এবং কোনো একটা প্রে তাকে দেখতে এসেছিল, তখন সে প্রেটাকে বলেছিল কাছে এসে বসো, আমি তোমাকে কিছু করবো না। তারপরে যখন প্রেটা কাছে এসেছিল তখন সে প্রেটাকে অবভিয়াসলি খেয়ে নিয়েছিল। এটা থেকে আমরা কি প্রমাণ পাই, যে যারা তোমার প্রেডেটার বা যারা তোমার ক্ষতি করতে চায় সবসময় ইন আ র্যান্ডাম ডে, তাদের বিশ্বাস করাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি করতে চায় তোমার ক্ষতি। দে আর লুকিং ফর আ রাউন্ড অ্যাবাউট ওয়ে টু ডু ইট। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা দেখতে পাই যে এই সমস্ত চরিত্রগুলো, আমার কি আর স্লাইড আছে? এই সমস্ত চরিত্রগুলো থেকে আমরা একটা জিনিস কমন পাই। এরপরে ট্যাশ গুরুকে দেখাবো আমি। হ্যাঁ, ট্যাশ গুরুকে দেখিয়ে আমি আমার স্লাইড শো শেষ করবো। এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে একটাই জিনিস কমন, সেটা হচ্ছে এরা কেউই বাস্তবে এক্সিস্ট করে না। কিন্তু এবার আমি ট্যাশ গুরুতে চলে যাই। ট্যাশ গরু গরু নয়, আসলেতে পাখি সে। ভালো করে দেখো এটা কিসের রেফারেন্স? এইটা কি খিচুড়ির একটা ক্যারেক্টারকে টেনে নিয়ে সেটাকে বড় করে একটা কবিতা বানানো নয়? ঠিক সিমিলার জিনিস কিন্তু আমরা সুকুমারের পুত্র সত্যজিতেও পাই। সত্যজিৎ একটা গল্পে একটা ট্রোপ ইউজ করে, তারপরে সেই ট্রোপটাকেই নিয়ে একটা বড় গল্প বানিয়ে ফেলে। এরকম ইনস্ট্যান্স আমাদের প্রচুর আছে, সেই নিয়ে আজকে কথা বলার সময় নেই আমার। কিন্তু এইরকম এই ইনক্লিনেশনটা সত্যজিৎ কিন্তু তার পিতা সুকুমার থেকেই শিখেছিলেন, যে একটা জিনিসে যেই জিনিসটা পপুলার হয়েছে সেই জিনিসটাকেই নিয়ে আবার কিছু লেখা। ট্যাশ গরু গরু নয়, আসলেতে পাখি সে, যার খুশি দেখে এসো হারুদের আপিসে। নোটিস হাউ an animal which is in no way a pet is residing very comfortably in a place as corporate as the office. অফিসের মতো একটা কর্পোরেট জায়গায় একটা গরু প্লাস পাখি টাইপের একটা হাইব্রিড কি করছে? এই প্রশ্নটা তো আমাদের মনে আসতেই পারে, এবং এই প্রশ্নটা আমাদের মনে আসুক, এইটাই সুকুমার রায় চান বা চাইছিলেন। কারণ উনি বোঝাতে চাইছেন যে ম্যাক্সিমাম এমপ্লয়িজ আর গার্বেজ। মূলত সমস্ত চাকুরিজীবীর মধ্যে 70 থেকে 80% গরু, মানে গরু ইন দ্য সেন্স অফ বোকা,
অ্যান্ড পাখি ইন দ্য সেন্স অফ তারা বাড়ি পালাই পালাই করে। ইন দিস কনটেক্সট একটা গান রেকমেন্ড করি, নচিকেতার একটা গান আছে, পারলে শুনবে তোমরা, সরকারি কর্মচারী বলে। এখানে একটা লাইন আছে, 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী। তো এই গানটা শুনে আমার প্রথমেই ট্যাঁশ গরুর কথাই মনে পড়েছিল, যে ট্যাঁশ গরু কিন্তু সাবান খায়, হ্যাঁ, সাবান খেয়ে তার শরীরে অসুবিধা হয়, তারপরে তার অনেক রকম অ্যাট্রিবিউটস আছে, তাকে দেখতে সুন্দর। খেয়াল করে দেখো একটা জিনিস, আমি তোমাকে এখানে একটা না বিপ্রদা এরকম বলো না, তোমাদের কথা হচ্ছে না, কারণ তুমি ভালো করে জানো আমি কাদের কথা বলছি। না, একটা জিনিস নোটিস করে দেখো, এক্ষুনি একজন একটা খুব দারুণ পয়েন্ট বললো, সেই পয়েন্টটাতেই আমি আসতে যাচ্ছিলাম। খেয়াল করে দেখো, এদের সবার, খিচুড়ির সবার, কুমড়ো পটাশের, হুকোমুকো হ্যাংলার, ভয় পেও না, এদের সবার চোখ খোলা, কিন্তু ট্যাঁশ গরুর চোখ বন্ধ। এখানে আমাদের মধুলিনা বিশ্বাস বলেছে গরুর চোখ বন্ধ, কিছুই দেখে না সে। একদম ঠিক পয়েন্ট আউট করেছে মধুলিনা, গরুর চোখ বন্ধ, সে কিছুই দেখে না। এটা হচ্ছে ওই টাইপের কনসেপ্ট যেখানে কাক মনে করে আমি চোখ বন্ধ করে থাকবো এবং বাকি দুনিয়া আমাকে দেখতে পাবে না। ঠিক ওই রকমই কনসেপ্টে গরু চোখ বন্ধ করে থাকে, কারণ বাইরে এতই অ্যাট্রসিটি চলছে, সেই অ্যাট্রসিটিগুলো যদি তার চোখে পড়ে তাহলে তাকে কিছু করতে হবে এবং সেটা তার রেসপন্সিবিলিটি হয়ে যাবে, এবং সেই রেসপন্সিবিলিটিটা সে নিতে চায় না বলেই কিন্তু সে চোখ বন্ধ করে হারুদের অফিসে রয়েছে। এটা আমরা সবাই জানি যে এই ছবিগুলো সমস্তই সুকুমার রায়ের নিজের আঁকা। সুকুমার রায় কিন্তু একজন ব্রিলিয়েন্ট ইলাস্ট্রেটর ছিলেন, যে ইলাস্ট্রেশনের ক্ষমতা তার পুত্র কিছুটা পেয়েছেন। উপেন্দ্র কিশোর ইলাস্ট্রেটরদের মধ্যে সব থেকে বেস্ট ছিলেন, এই নিয়ে কোনো সন্দেহই নেই। সত্যজিৎ রায়ও বেশ ভালো ইলাস্ট্রেট করতেন, সুকুমার রায়ও বেশ ভালো। কিন্তু এই ইলাস্ট্রেশনগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, যে এই ইলাস্ট্রেশনগুলো উনি ডেলিবারেটলি এমন করেছেন যাতে ইট রিমাইন্ডস আস অফ সামথিং, বাট উই স্টিল কান্ট প্লেস হোয়াট ইট ইজ। আমাদের কিছুর একটা কথা মনে পড়বে, কিন্তু আমরা পিন পয়েন্ট করতে পারবো না যে জিনিসটা বেসিক্যালি কী। ট্যাঁশগুলো দেখে যেমন আমাদের মনে হচ্ছে এটা একটা ডাইনোসর টাইপের কিছু, কিন্তু আমরা বুঝতে পারছি না কি। কুমড়ো পটাশ দেখে আমাদের মনে হচ্ছে যে এইটা একটা ওয়ালরাস, কিন্তু আমরা প্লেস করতে পারছি না। হুকুমুকু হ্যাংলা দেখে আমাদের মনে হচ্ছে এটা একটা গবলিন, কিন্তু আমরা পিন পয়েন্ট করতে পারছি না। সো বেসিক্যালি আমি যদি বোঝাই, এইটা যদি লাইন অফ এক্সিস্টিং ক্যারেক্টার্স হয়, তাহলে সুকুমার রায়ের আন্ডারস্ট্যান্ডিং আর সুকুমার রায়ের ক্যারেক্টারগুলো এইভাবে চলে যাচ্ছে, টাচ করছে না, কিন্তু হ্যাঁ টাচ করছে না, জাস্ট এইরকমভাবে সাইড দিয়ে চলে যাচ্ছে। এইটা যদি নর্মাল লাইন হয়, সুকুমার রায়ের লাইনটা কিন্তু এইখানে নয়, ইটস নট আ প্যারালাল এক্সিস্টেন্স, ইটস নট ইভেন আ ট্যানজেন্সিয়াল এক্সিস্টেন্স, nor is it a couple of intersecting lines. একটা লাইন এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, পরের লাইনটা এখান থেকে চলছে। হ্যাঁ, সুভান যেটা বললে, একটা সার্কেলের সেকেন্ড যেটাকে বলে, আমি সেকেন্ডের বাংলা জানি না, তাই আমি বলতে পারবো না, বাট সার্কেলের সেকেন্ড যেটা একদমই সেটা, সার্কেলের একদম উপরের বাইরে থেকে যে লাইনটা চলে যায় একদমই সেইটা। তো সুকুমার রায় এই চরিত্রগুলো কিন্তু রয়েছে। এইবার আমি এটাকে বন্ধ করে দিই। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমস্ত কবিতায় কিন্তু এই চরিত্রগুলো নেই। মনে করো গোঁফ চুরিতে এরকম কোনো চরিত্র নেই, হ্যাঁ, বাবুরাম সাপুড়েতে এরকম কোনো চরিত্র নেই, তারপরে তোমার খুড়োর কলে এরকম কোনো চরিত্র নেই, তারপরে ধরো ভালোতে এরকম কোনো চরিত্র নেই। ইনফ্যাক্ট বোম্বাগড়ের রাজাতেও যেই চরিত্রগুলো রয়েছে, চরিত্রগুলো কেউই পোস্ট হিউম্যান নয়, সবাই হিউম্যান বিংস। তারপরে সৎপাত্রেও কোনো পোস্ট হিউম্যান চরিত্র নেই। কিন্তু একটা জিনিস আমরা দেখব যে সমস্ত কবিতাতেই ক্যারেক্টারগুলোর বা মানুষগুলোর এমন কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য কবিতাতে এমন কিছু অ্যাট্রিবিউট রয়েছে যে অ্যাট্রিবিউটগুলো কিন্তু এসেনশিয়ালি মেক্স দেম ইউনিক, ইন সাম কেসেস মেক্স দেম ইনসেন, তাদেরকে অতুলনীয় এবং কিছু কিছু ক্ষেত্রে পাগল করে তোলে। যেমন হেড অফিসের বড়বাবু, লোকটি বড়ই শান্ত, তার কিন্তু গোঁফ আসলেও চুরি যায়নি। হ্যাঁ, ইটস লাইক আমি নিজের কলম চুরি করলাম, নিজের কলম নিজেই হারিয়ে ফেললাম, তারপরে বললাম আমার কলম চুরি হয়ে গেছে, রাইট? তো তার কিন্তু আদপেও কিছু চুরি যায়নি।
কিন্তু সে কিন্তু মানে একদম ক্যাজুয়ালি বলে দিয়েছে যে ওরে আমার গোফ গিয়েছে চুরি। তো একদমই ওই রকম ব্যাপার আর কি। তো বা ধরো যখন আমরা দেখছি যে সৎপাত্র বলছে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপর তার মুখের গড়ন অনেকটা ঠিক প্যাঁচার মতন। Notice how all the characters or characteristics of Gangaram in Shatpatra are essentially against him. Yet, at the beginning and the end of the poem, কবিতার শুরু এবং শেষে ওরা বলছে যে কবি বলছেন, কবিতা না পোয়েট পার্সনা বলছেন যে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো। আবার শেষে গিয়ে বলছে গঙ্গারামকে পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। সো বেসিক্যালি পুরো জিনিসটাই কিন্তু আইরানি এবং স্যাটায়ারের ওপর দাঁড়িয়ে আছে। এবং গঙ্গারামের ফ্যামিলি ভালো নয়, গঙ্গারামের ইনকাম ভালো নয়, গঙ্গারামের এডুকেশন ভালো নয়, বুদ্ধি ভালো নয়, কিছুই ভালো নয়। তাহলে গঙ্গারামকে কেউ কেন বিয়ে করবে? এটা কিসের ইন্ডিকেশন? এটা ইন্ডিকেশন অ্যাবাউট দ্য ওয়েজ ইন উইচ patriarchy functioned in the early 1910s and early 1920s. যে কেউই হোক না কেন, তুমি যদি একজন পুরুষ হও তাহলে কিন্তু তোমাকে কেউ না কেউ বিয়ে করবেই করবে। ইন 2020s এটা আমাদের কাছে অ্যাবসার্ড, এটা আমাদের কাছে ননসেন্স। সুকুমার রায় কিন্তু সেটা ফোরসি করতে পেরেছিলেন। সুকুমার রায় ওয়াজ এবল টু ফোরসি দ্যাট, which is why উনি কিন্তু এই কথাগুলো বলে গেছিলেন। যেহেতু উনি এই কথাগুলো বলে গেছিলেন, সেই হেতু আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা বুঝবো যে সুকুমার রায়ের ওয়ার্ল্ডে পোস্ট হিউম্যান যারা এক্সট্রাঅর্ডিনারিলি বা এক্সপ্লিসিটলি পোস্ট হিউম্যান, যেমন এই ট্যাশ গরু, হুকোমুকো হ্যাংলা, কুমড়ো পটাশ, এরা কিন্তু দে এক্সিস্ট ইন দ্য সেম বুক। তারা সেই একই কাব্যগ্রন্থে রয়েছে যে কাব্যগ্রন্থে রয়েছে বাঁকুড়াম ঠাকুরে, যে কাব্যগ্রন্থে রয়েছে বোম্বাগড়ের রাজা, যে কাব্যগ্রন্থে রয়েছে হেড অফিসের বড়বাবু, যে কাব্যগ্রন্থে রয়েছে চোর ধরার ওই লোকটা, ছায়াবাজির ওই লোকটা, শিব ঠাকুর রয়েছে একই তোমার ইউনিভার্সে, প্রচুর প্রচুর লোক তোমার রয়েছে, কাঠবুড়ো রয়েছে, কাতুকুতু বুড়ো রয়েছে, আরও কত কত চরিত্র রয়েছে। হ্যাঁ, সেখানেই ভূত রয়েছে, হ্যাঁ সেইখানেই বিড়াল রয়েছে, আরও প্রচুর চরিত্র রয়েছে। সুকুমার রায়ের এই চরিত্রগুলো কিন্তু এখানেই শেষ নয়। হজবরলা যারা পড়েছো তারা জানো, কাকেশ্বর কুচকুচ রয়েছে, প্রফেসর হিজবিজবিজ রয়েছে, আরও প্রচুর লোক রয়েছে, তাছাড়াও পাগলা গাসু রয়েছে। সুকুমার রায়ের কিন্তু কোনো চরিত্রই নর্মাল নয়। আমার বক্তব্যের সারাংশ এটাই, সুকুমার রায়ের সৃষ্ট কোনো চরিত্রই নর্মাল নয়, এবং সেটা কিন্তু উনি ডেলিবারেটলি করেছেন। তার কারণ হচ্ছে উনি বিশ্বাস করতেন বলুন, আমরা ইন্টারপ্রেট করেছি যে উনি বিশ্বাস করতেন যে নর্মালসি ইজ ওভাররেটেড, নর্মালসি বলে কিছু হয় না, ইটস বেসিক্যালি জাস্ট এ গেম অফ নাম্বারস। বেশি লোক এটাকে স্বীকার করেছে বলে এটা নর্মাল, কম লোক ওটাকে স্বীকার করেছে বলে ওটা অ্যাবনর্মাল, এবং সেই কম লোকদের দলে, মাইনরিটির দলে আমি পড়ি, এবং সেই মাইনরিটির ভয়েস কিন্তু আমি তুলে ধরবই ধরব। অনেক সময় পেরিয়ে যাচ্ছে, চটপট বলে দিই ননসেন্স ভার্স কেন জরুরি। প্রথমেই হচ্ছে ইট টপলস দ্য হায়ারার্কি, মানে যেই আন্ডারস্ট্যান্ডিং অফ আমাদের আছে, আমরা একটা ভাষা কিভাবে বুঝি? আমরা ভাষা বুঝি প্রথমে শব্দ, প্রথমে অক্ষর, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে প্যারাগ্রাফ, তারপরে পাতা, তারপরে চ্যাপ্টার, তারপরে বই। এইভাবে তো আমরা এগোই। বা কবিতার হলে সেম শব্দ অবধি সেম, তারপরে পংক্তি, তারপরে স্ট্যান্জা, তারপরে পুরো কবিতাটা বুঝি আমরা। যেই আমরা ওয়ার্ড থেকে স্ট্যান্জায়, ওয়ার্ড থেকে পংক্তিতে যাব, ওয়ার্ড থেকে লাইনে শিফট করব, তখনই কিন্তু লাইন ওয়ন্ট মেক সেন্স টু আস। তুমি ভাববে এটা কি, এটার তো কোনো মানেই নেই, বা হোয়াট অন আর্থ ডাজ দিস মিন। এই হোয়াট অন আর্থ ডাজ দিস মিন, এই প্রশ্নটাই তোমাদের করতে হবে ফর এভরি আদার টেক্সট দ্যাট ইউ রিড, নট জাস্ট আবাউট দ্য পোয়েম।
This is what Abul Tabul is about. It makes you understand other texts better by making you ask the same questions. What on earth is this about? এটা কি বলতে চাইছে? সমস্ত টেক্সটসের জন্য যদি তুমি এই প্রশ্নটা সাকসেসফুলি করতে পারো তাহলে কিন্তু আবল তাবলের কাজটা হয়ে গেছে। উনি কি বলছেন যে হায়ারার্কিতে কে ওপরে আছে? হায়ারার্কিতে ধরো ভগবান ওপরে আছে, গ্রেট চেন অফ বিং তোমরা সবাই পড়েছো। গডের রেপ্রেজেন্টেটিভ কিং, কিংয়ের তলায় ম্যান, গডের তলায় যেমন এঞ্জেল, কিংয়ের তলায় তেমন ম্যান। সেই কিংকে কিন্তু আমরা এখানে একদমই ন্যাশাত করে দিচ্ছে। উই আর মেকিং দ্য কিং ইররেলেভেন্ট বাই মেকিং সামওয়ান কমপ্লিটলি র্যান্ডম সিট অন হিজ ল্যাপ অ্যান্ড দ্য মিডল অফ দ্য কোর্ট। এটা যদি বিজয় টেন্ডুলকার দেখতেন তাহলে বলতেন ডোন্ট বি সাইলেন্ট বিকজ দ্য কোর্ট ইজ ইন সেশন, তাই না? তো পুরো ব্যাপারটা কিন্তু একটা হাইরার্কিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। মানে স্টেবিলাইজড অর্ডার, যেটা এর তলায় এ, তার তলায় এ, হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার উপরে কিন্তু কেউই সত্য নয়। মানুষই ডিসাইড করেছে যে সবার উপরে মানুষ সত্য। এটা কিন্তু বাঘ সিংহ এসে বলে দিয়ে যায়নি আমাদের যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কিন্তু মানুষই ডিসাইড করেছে। এই ডিসিশনটাকে তোমাদেরকে কোয়েশ্চেন করতে, অ্যানালাইজ করতে, স্ক্রুটিনাইজ করতে সুকুমার রায় ননসেন্স ভার্স সাহায্য করবে, আবল তাবল সাহায্য করবে। ডিকনস্ট্রাকশন মানে আর কিচ্ছু না, সহজভাবে বলছি। যদি আমরা একটা রুবিক্স কিউব নিই, রুবিক্স কিউবের যে ছোটো ছোটো যে পিসেস উইচ মেক আপ আ রুবিক্স কিউব, সেই জিনিসগুলোকে যদি আমরা খুলে দিলে আমরা দেখব যে রুবিক কিউবকে যেভাবে ইচ্ছা সাজানো যায়। না খুলে দিলে এটা আমরা পারবো না। আমাদের শুধু যে আমাদের এক্সিস্টিং অর্ডার, সেই এক্সিস্টিং অর্ডারেই আমরা সাজাতে পারবো। আমরা চাইলে রুবিক্স কিউবটাকে কোনাকুনি ঘোরাতে পারবো না, কিন্তু তুমি যদি খুলে দাও রুবিক্স কিউবটাকে তাহলে তুমি যা ইচ্ছা করতে পারবে। ডিকনস্ট্রাকশন ঠিক সেরকম। একটা টেক্সটকে নিয়ে সেই টেক্সটের প্রত্যেকটা এলিমেন্ট, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফকে আলাদা করে ডিকনটেক্সচুয়ালাইজ করে কনটেক্সটের বাইরে নিয়ে গিয়ে তারপরে সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি দেখা এবং বোঝা যে একটা ইউনিটকে পড়লে, একটা কবিতার একটা স্ট্যান্জাকে পড়লে আমরা কি পুরো কবিতাটার একটা ধারণা করতে পারবো? যদি করতে পারি তাহলে সেটা স্ট্রাকচারালিস্ট ইন নেচার। যদি সেই কবিতাটাকে আমরা ওপর নিচে করে দিই, একটা কবিতা ধরো 4টা স্ট্যান্জা আছে, সেই 4টা স্ট্যান্জা 1 2 3 4 আছে, যদি আমরা সেটাকে 4 2 3 1 করে দিই জাস্ট ফর আওয়ার প্লেজার, সেটা আ টাইপ অফ ডিকনস্ট্রাকশন। যদি আমরা আজকে বলি যে আবল তাবল ননসেন্স ভার্স নয়, আবল তাবলই সেন্স ভার্স, বাকি সমস্ত টাইপ অফ পোয়েট্রি ননসেন্স, সেটা হচ্ছে একটা ডিকনস্ট্রাকশন। যেটা তুমি বিশ্বাস করো বা যেটা জনগণ বিশ্বাস করে, যেটা মেজরিটির বিশ্বাস করে, সেই মেজরিটির বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কিছু একটা বলা উইথ প্রপার টেক্সচুয়াল রেফারেন্স, সেটাই হচ্ছে ডিকনস্ট্রাকশন। এবং দ্য ওয়ে ইন উইচ উই কনস্ট্রাক্ট মিনিং, যেভাবে আমরা মানে তৈরি করি আস্তে আস্তে, যেভাবে প্রত্যেক বছর অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বা বাংলা সংবিধানে 4টে 5টা করে শব্দ যোগ হয়, এই শব্দগুলো কারা যোগ করে? আমি যোগ করি না, তুমি যোগ করো, কেউই আমরা যোগ করি না। কিন্তু ধরো ভবিষ্যতে 50 বছর পরে হয়তো আমি যোগ করবো, বা 50 বছর পরে হয়তো তোমাদের মধ্যে কেউ যোগ করবে, কারণ কেউ না কেউ তো যোগ করে। কে ডিসাইড করে ওগুলো? এই সমস্ত প্রশ্নগুলো আমাদের প্রশ্ন করতে সাহায্য করে আবল তাবল। এবং মোস্ট ইম্পর্টেন্টলি পোয়েট্রি অ্যান্ড ইটস ইউনিকনেস বুঝতে সাহায্য করে, যে কবিতা কেন অনবদ্য, ওয়াই ইজ পোয়েট্রি ইউনিক। হ্যাঁ, মানে সুকুমার রায়ের কবিতা দেখে আমাদের ওয়ার্ডসওয়ার্থকে কোট করতে ইচ্ছা করে না, আমাদের বলতে ইচ্ছা করে না ইট ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। একেবারেই না। পুরো প্রত্যেকটা লাইন খুবই মেপে লেখা, খুবই চেপে লেখা। এভরি লাইন হ্যাজ বিন মেজার্ড আউট। প্রত্যেকটা লাইনের পিছনে প্রচণ্ড পরিমাণে থট গেছে এবং সেই থটগুলোকে অ্যাকিউমুলেট করে তবেই সুকুমার রায় একটা কবিতা লিখেছেন। সুকুমার রায় খুব ইজিলি এগুলো করতে পারতেন, তার কারণ হচ্ছে যে ওনার ভাববার ওয়েটা একটু ডিফারেন্ট ছিল। হি ডিডন্ট থিঙ্ক লাইক দ্য রেস্ট অফ দ্য পিপল। সুকুমার রায় চলে যাওয়ার পরে ননসেন্স ক্লাবে অলমোস্ট কিছুই হয় না। সুকুমার রায় মারা যাওয়ার পরে ননসেন্স ক্লাবটা আস্তে আস্তে ফেজেল আউট করে যায়, উইচ ইজ মাই অলমোস্ট লাস্ট পয়েন্ট, উইচ ইজ ওয়াই ইজ সুকুমার রায় আ লোন উলফ। সুকুমার রায় ছাড়া বাংলা সাহিত্যে আজগুবি সাহিত্য বা আবল তাবল টাইপের, যেটা আমরা সমস্ত সময় জিজ্ঞাসা করে থাকি, আবল তাবল টাইপের আর কিছু নেই কেন? তা নেই ঠিক বলবো না, থাকতেও পারে, আমি জানি না, হয়তো তোমরা জানলে তোমরা কমেন্টে জানাতে পারো। বাট নেই তার কারণ হচ্ছে যে এই জিনিসটাকে লেখা ইনক্রেডিবলি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে ইট ইজ
অলমোস্ট ইম্পসিবল টু রাইট দিস এট টুডেজ ডিএনএ, যেখানে অল অফ আস আর স্ট্রিক্টলি বাউন্ড বাই লিঙ্গুইস্টিক কনস্ট্রাক্টস। আমরা সবাই ভাষার মারপ্যাচে আবদ্ধ, এবং সেই ভাষার মারপ্যাচে আবদ্ধ হওয়ার ফলে আমরা কিন্তু পারবো না এই জিনিসটা করতে, এবং এটা লেখা খুব শক্ত, যার জন্য কেউ পারেনি। দেয়ার আর আদার ইনস্ট্যান্সেস অফ ননসেন্স লিটারেচার আউটসাইড বেঙ্গল, লাইক এডওয়ার্ড লিয়ার, যেটা থেকে সত্যজিৎ রায় ট্রান্সলেট করেছেন ওনার ফেমাস বই তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। অনেকেই তোমরা পড়ে থাকবে, না পড়ে থাকলে নিশ্চয়ই পড়বে। ইটস এ ভেরি গুড বুক, আই রেকমেন্ড ইট টু এভরিওয়ান, নিশ্চয়ই পড়বে। ট্রান্সলেশন কীভাবে করতে হয়, একটা ননসেন্স লিটারেচার কীভাবে ট্রান্সলেট করা পসিবল, সেটা সত্যজিৎ রায় দেখিয়ে দিয়ে গেছেন তোড়া বাঁধা ঘোড়ার ডিমে। সেটা তোমরা পড়ে দেখতে পারো, খুব ভালো বই। সেটা ছাড়াও এডওয়ার্ড লিয়ার ছাড়াও লুই ক্যারল কিছু লিখেছেন, এবং এটা আমার ওপিনিয়ন। আমি জানি এটা বেশ ব্লাসফেমাস কথা হয়ে যাচ্ছে, বিপরীতে এক্ষুনি তেড়ে মেরে আসবে, বাট স্টিল এটা আমার ওপিনিয়ন। আমার মনে হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস এর শেষের দিকে, বা জেমস জয়েসের লাস্ট চ্যাপ্টার অফ ইউলিসিস যেটা পেনেলোপি, সেটাও একদিক থেকে দেখতে গেলে সেন্সলেস লিটারেচার বা ননসেন্স লিটারেচার। আমার ধারণা এটা নিয়ে আমি পরে অনেক কথা বলবো অন্য এক জায়গায়, মানে অন্য একটা পেপারে বলবো আমি এটা নিয়ে কিছু কথা, সেই তর্কে যাচ্ছি না আমি। বাট যখন তুমি এমন একটা জিনিস পড়ছো যেটা লোকে পড়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না, সেটাই তো ননসেন্স, তাই না? আমি যখন লিখছি গ্রিক স্ক্রিপ্টে ইংলিশ ভাষা, ফেলুদা বাদশাহী আংটি, তখন কিন্তু সেটা ননসেন্স হচ্ছে না, তখন সেটা হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যখন লিখছি একটা হাফা পেজে 17 বার ইয়েস, যেটা জেমস জয়েস করছেন পেনেলোপিতে, উইচ ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউলিসিস, বা যখন গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ অটম অফ দ্য পেট্রিয়ার্ক একটা 167 পাতার বইতে একটাও প্যারাগ্রাফ চেঞ্জ রাখছেন না, বা যখন ধরো ভার্জিনিয়া উলফ ড্যালোওয়েতে এত বড় বড় প্যারাগ্রাফ লিখছেন, যে প্যারাগ্রাফগুলো 1.5 পাতা 2 পাতা 3 পাতা ধরে একটা একটা করে সেন্টেন্স, সেইগুলো যখন হচ্ছে তখন সেগুলোতেও কি আমরা খুব সহজে সেগুলো মানে করতে পারছি নাকি? সেগুলো মানে করার জন্য আমাদের ডিকশনারি, কেস বুক, হ্যাঁ, ক্লাস নোটস, টিউশন নোটস, সমস্ত কিছু নিয়ে বসতে হচ্ছে আমাদের। সমস্ত কিছু নিয়ে যখন আমরা বসছি তবেই আমাদের সেগুলোর মানে করতে হচ্ছে। সুকুমার রায়ও কিন্তু তাই, এরকম নয় কিন্তু যে সুকুমার রায়কে বোঝা যাবে না, সমস্ত কিছু নিয়ে বসলে তবেই বোঝা যাবে। সো ইটস নট ননসেন্স, ইট ইজ definitely one type of sense, but that sense is a little above our generic understanding of common sense. ননসেন্স বলতে যেটা বোঝাতে চাইছে সুকুমার রায়, বা আমরা যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে নন কমন সেন্স, মানে কমন সেন্স নয়, একটু আনকমন সেন্স। এটা সেই আনকমন সেন্সটা যখন আমরা নেব, তখন কিন্তু আমাদের আবল তাবলকে বুঝতে আমাদের সুবিধা হবে। এই হচ্ছে মোটামুটি আমার বক্তব্য। বিপ্রদা বলেছিল 1 ঘন্টা বলতে, 1 ঘন্টা হয়ে গেছে। লাস্ট যেটা বলে কনক্লুড করব, সেটা হচ্ছে যে সুকুমার রায়ের কবিতা যদি সম্ভব হয় তোমাদের পক্ষে বাংলায় পড়বে, যদি সম্ভব না হয় তবে ইংরেজিতে পড়বে। দিস অ্যাপ্লাইজ টু অল লিটারেচার অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ফর সুকুমার রায়। যে কোনো ভাষা, যদি তুমি অরিজিনালটা জানো বা যদি তোমার পক্ষে অরিজিনালটা পড়া সম্ভব হয়, সবসময় অরিজিনালটা পড়বে। ট্রান্সলেশন মাইট বি বেটার, মাইট বি ওয়ার্স, মাইট বি দ্য সেম, মাইট নট, না মাইট বি দ্য সেমটা ভুলবো না, মাইট বি বেটার, মাইট বি ওয়ার্স, উইল নেভার বি দ্য সেম। সো some things are always lost in translation. বড় বড় ট্রান্সলেটররা, বড় বড় ট্রান্সলেশন স্কলার্সরা এটা বলে গেছেন যে সামথিং উইল অলওয়েজ বি লস্ট ইন ট্রান্সলেশন, মাইট অলসো বি গেইনড। লস্ট বলতে শুধু এদিকের লস নয়, শুধু সোর্স ল্যাঙ্গুয়েজের লস নয়, টার্গেট ল্যাঙ্গুয়েজেরও কিছু লস হতে পারে। তো পারলে বাংলায় পড়বে, এবং আবল তাবল পড়ার যে মজাটা, সেই মজাটা কিন্তু জোরে জোরে পড়ায়। আমি ছোট ছিলাম যখন, তখন আমি আবল তাবলের প্রচুর কবিতা আবৃত্তি করি। ছোট ছিলাম বলা ভুল, ইভেন গত বছর আমি ফেসবুকে ট্যাঁস গুরুর একটা আবৃত্তি আপলোড করেছিলাম, জাস্ট গত বছর। তো অ্যান্ড আই এম অলমোস্ট 26, সো ছোট ছিলাম বলা তো আর চলে না। তো আবল তাবলের আসল মজা কিন্তু আবৃত্তিতে, আবল তাবলের আসল মজা কিন্তু মজা নেওয়ায়। উই হ্যাভ টু take in the fun which Sukumar Rai offers us at the literal level, at the metaphorical level, at the linguistic level, and at the nonsensical level. Thank you.